তো চলো আমরা আজকে দেখে নিই আজকে যে WPSI প্রিলিমিনারি পরীক্ষাটি হয়ে গেল তার শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলির সমাধান। তো এখানে অঙ্কগুলো একটু উল্টোপাল্টা রয়েছে, তবে প্রতিটি অঙ্কই কভার করা হয়েছে। তো চলো আমরা দেখে নিই প্রথম অঙ্ক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? এখানে অপশনগুলো এত সুন্দরভাবে দিয়েছে যে আমরা যেহেতু জানি যে গসাগু যদি 32 হয় তাহলে যে সংখ্যা দুটোর গসাগু আমরা নির্ণয় করেছি বা দেওয়া আছে সেই সংখ্যা দুটোই কিন্তু 32 দ্বারা বিভাজ্য হবে। গসাগুর অর্থ তো তাই। তাহলে দেখো অপশনগুলোর মধ্যে কোন অপশনটা 32 দ্বারা বিভাজ্য। তো খুব সহজেই দেখতে পাবে 32 দ্বারা 102, 152, 110 কোনোটাই বিভাজ্য না, শুধুমাত্র 160 32 দ্বারা বিভাজ্য। সেই জন্য আমাদের আর অন্য কোনো কিছু শর্ত কাজে লাগানোর এখানে প্রয়োজন নেই, আমরা সরাসরি বলে দিতে পারি যে অপশন বি এখানে সঠিক উত্তর। দ্বিতীয় অঙ্ক, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 বর্গমিটার হয় তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? আমরা জানি যে ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো ক্ষেত্রফল এখানে 84 বলা আছে, তাহলে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যা দুটো গুণ করে 84 আসে? তো খুব সহজেই দেখতে পাচ্ছি 14 6 84 হতে পারে, 12 7 84 হতে পারে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের ডিফারেন্স 5 মিটার, তাহলে নিশ্চয়ই অপশন ডি এখানে সঠিক উত্তর। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? এই ধরনের অঙ্ক আমরা অনেকবার আলোচনা করেছি। এখানে আমরা বলেছিলাম যে এখানে টাকাটা আমাদের উল্লেখ করার মানে দেখার কোনো প্রয়োজনই নেই। যখন 20% লাভ 20% ক্ষতি, অর্থাৎ শতকরার পরিমাণ দুটো সমান থাকবে এবং একটা লাভ একটা ক্ষতি থাকবে, তখন সরাসরি আমাদের ফর্মুলা বলেছিলাম শর্টকাট 20 × 20/100। শূন্যগুলো কেটে দিলে পাবো আমরা 4% এবং এক্ষেত্রে সবসময় ক্ষতিতে উত্তর পাবো। তাহলে অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর, 4% ক্ষতি হবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি যে কোনো ট্রেন যখন কোনো ব্যক্তি বা কোনো খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা যদি এখানে 15 সেকেন্ডে কতটা অতিক্রম করতে পারবে সেটা নির্ণয় করে ফেলি, তাহলে আমরা ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রথমে এখানে গতিবেগ দেওয়া ছিল 60 কিমি/ঘন্টা। কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করে নিতে হয়। এটা পেয়ে গেলাম 1 সেকেন্ডে ট্রেনের গতিবেগ। আমরা নির্ণয় করব 15 সেকেন্ডে, 15 গুণ করে দিই, 6 দিয়ে কেটে নিই, এখানে 3, এটা 10, 3 দিয়ে 15 কেটে দিই 5, অর্থাৎ 5 5 25, 10 250, 250, অপশন বি। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? দেখো 5100 টাকা বেশি পাওয়া যেত কত দিনে? 3 বছরে। তাহলে প্রতি বছরে পেতাম 1700 টাকা। তাহলে 1%টাই হচ্ছে আমার 1700, আর পুরো টাকা মানে 100%, তাহলে দুটো শূন্য লাগিয়ে দিই, তাহলে অপশন বি। এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটি ক্রয়মূল্য কত? তাহলে প্রথম ক্ষেত্রে 5% লাভে বিক্রি হয়েছে, আর যদি 5% ক্ষতিতে বিক্রি হতো তার মানে ডিফারেন্স হচ্ছে কত? 10%-এর। তাহলে 10%টাই হচ্ছে আমাদের অঙ্কে 15 টাকা। তাহলে 100% কত? 150। এটাই উত্তর, অপশন বি। তাহলে দেখতে পাচ্ছ পরীক্ষা হলে কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান ঠিক এইভাবেই করতে হবে। যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয় তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত? যেহেতু 3/10 অংশের পরিমাণ হচ্ছে 45 কিমি, তাহলে এক অংশ অর্থাৎ পুরো রাস্তার দৈর্ঘ্য কত হবে? যদি আমরা 45কে উল্টে 10/3 দিয়ে গুণ করে ফেলি, তাহলে এটা পেয়ে গেলাম পুরো রাস্তার দৈর্ঘ্য। এবার এই রাস্তার 5 ভাগের 2 ভাগ, তাহলে আমরা 2/5 গুণ করে নিই, তাহলে আমরা 3 5 15 দিয়ে 45 কেটে নিই, 3 পড়ে থাকে, 3 10 30 × 2 60 কিলোমিটার। তাহলে পুরো রাস্তা, তাহলে 2/5 অংশের দৈর্ঘ্য হচ্ছে 60 কিলোমিটার, অপশন বি।
12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে চাইলে তোমরা লসাগু করে নিতে পারো, সেটাই উত্তর এখানে যদিও। তো লসাগু করার থেকেও বেস্ট হচ্ছে অপশনগুলো দেখে নিলেই আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে, লসাগু করারও প্রয়োজন পড়বে না। যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তো আমরা সবথেকে ছোট সংখ্যা থেকে ট্রাই করার চেষ্টা করি। তাহলে আমরা সবার আগে অপশন সিটা নিয়ে একটু ট্রাই করে দেখি। 150, 150 নিশ্চয়ই 12 দ্বারা বিভাজ্য হবে না। লসাগু মানে কি? এই প্রতিটা সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 12 দ্বারা যেহেতু বিভাজ্য হবে না, তাহলে অপশন সি হতে পারে না। এর চেয়ে বড় হচ্ছে 200, 200 নিশ্চয়ই 15 দ্বারা বিভাজ্য হবে না, এটা উত্তর হতে পারে না। কিন্তু 300 দেখো, 300 হচ্ছে 15, 12, 20, 25 সবকটা দ্বারাই বিভাজ্য। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর, 300। মানে এটাই লসাগু, অর্থাৎ 12, 15, 20, 25-এর লসাগুই হচ্ছে 300। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? আচ্ছা দেখো, খুব সহজ ব্যাপার। মনে করলাম 1 টাকা ছিল, 6 বছর পরে সেটা 2.5 গুণ অর্থাৎ 2.5 টাকা হয়েছে। তাহলে আমি এটাকে 5/2 লিখি, যেহেতু অপশানগুলো ভগ্নাংশে আছে। এরপরে আরও 6 বছর পরে নিশ্চয়ই আরও 2.5 গুণ হবে এই টাকাটা। যদি 1 টাকাটা যদি 2.5 টাকা হয়, তাহলে 2.5 টাকাটা 2.5 ইন্টু 2.5 অর্থাৎ 5/2 ইন্টু 5/2, তার মানে 25/4 হবে। আর তারও ঠিক 6 বছর পরে তার মানে আরও 2.5 গুণ হবে, অর্থাৎ এর সাথে আরও 5/2 গুণ করে দিই, তাহলে নিশ্চয়ই পাবো 125, আর নিচে পাচ্ছি 8। তাহলে অপশন এই এখানে সঠিক উত্তর। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, মানে খাবার। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? তাহলে প্রথম ক্ষেত্রে ছিল 500 জন লোক, আমরা জানি M1 D1 সমান M2 D2, এটুকুই করে দিই। তাহলে 500 জন লোকের 24 দিনের খাবার ছিল, পরে আরও 300 জন এসছে, তার মানে 800 জন লোকের কত দিনের খাবার হবে সেটা আমরা জানি না। শূন্যগুলো কেটে দিই, 8 দিয়ে 24 কেটে দিলাম 3, 5 3 15, 15 দিন উত্তর, অপশন বি। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আচ্ছা দেখো, আসল ও সুদের অনুপাত 5:2, মানে আমরা সহজ করে বলতে চাইলে বলতে পারি 5 টাকায় সুদ পেয়েছি 2 টাকা। আচ্ছা তাহলে 100 টাকায় কত পাবো? 20 গুণ করে দিলাম দুই দিকেই, তাহলে 100 টাকায় নিশ্চয়ই 40 টাকা সুদ পাবো। কিন্তু আমরা দেখেছি সুদের হার 4%, 4% সুদ কথার অর্থ বছরে 4 টাকা সুদ পাবো, কিন্তু আমি পেয়েছি কত টাকা? 40 টাকা সুদ। তো নিশ্চয়ই 10 বছর লেগেছে, অপশন বি। গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? আমরা যে ধরেই নিই যে গম ও ধানের দাম হচ্ছে বাজার দর যেটা, সেটা 2 টাকা 3 টাকা পার কেজি, আর ব্যবহার হচ্ছে 5:4 অনুপাত, তার মানে গম ব্যবহার করা হচ্ছে 5 কেজি আর ধান মনে করো 4 কেজি। তাহলে 2 টাকা কেজি গম যদি 5 কেজি কেনা হয়, তাহলে নিশ্চয়ই 10 টাকা খরচ হবে, 2 × 5 = 10। ঠিক একইভাবে 3 টাকা কেজি ধান যদি 4 কেজি কেনা হয়, তাহলে নিশ্চয়ই 12 টাকা খরচ হবে। তাহলে খরচের অনুপাতটা কত হচ্ছে? 5:6, অপশন ডি। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা আমরা যেরকম ভেবে নিই যে তার বয়স পুত্রের বয়সে যেহেতু 3 গুণ, তাহলে প্রথম ক্ষেত্রে অনুপাত ছিল 3:1, 12 বছর পরে সেটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2:1। আমরা এরকম ক্ষেত্রে দেখে নেব যে প্রথম যে অনুপাতটা ছিল 3:1, এদের ডিফারেন্স কত? 2, আর এদের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমরা উল্টো করে গুণ করে নিই এখানে, তাহলে নিচেরটাকে 2 গুণ করে যদি দিই, তাহলে আমরা পাবো এটা 4:2, আর উপরটা 1 গুণ করা মানে সেটাই পাবো। তো এটাকে এখন আর ভাবার দরকার নেই। এবারে দেখো 3 থেকে 4 হলো, 1 থেকে 2 হলো, আমরা কেন গুণ করলাম? যাতে এই ডিফারেন্সটা সমান হয়। 3 4-এর ডিফারেন্স 1, 1 2-এর ডিফারেন্স 1, কিন্তু একটাই তো আসলে কত? 12 বছর, কারণ 12 বছর পরে তো এই অনুপাতটা হয়েছে। তাহলে একটাই যদি 12 বছর হয়, তাহলে এই একটাই আসলে 12 বছর, আর এই একটাই তো হচ্ছে পুত্রের বর্তমান বয়স, তাহলে বয়স হচ্ছে 12 বছর।
দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? এটা একটু মনে রাখতে হবে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। 2 অঙ্কের মৌলিক সংখ্যার পরিমাণ হচ্ছে 21টি। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? দেখো 12,000 টাকা ধার নিয়ে 15,600 টাকা ফেরত দিয়েছে। তার মানে 12,000 টাকায় কত টাকা সুদ দেওয়া হলো? 12,000 টাকায় সুদ দিয়েছে 3600 টাকা। যদি একটা শূন্য কেটে যদি নিই তাহলে আমরা বলতে পারি 12 দিয়ে যে ভাগ করে দিই তাহলে বলতে পারি 100 টাকায় সুদ দিয়েছে নিশ্চয়ই 30 টাকা। 12 দিয়ে ভাগ করে দিলাম, 100 টাকায় 30 টাকা সুদ, কিন্তু সুদের হার 6%। তাহলে বছরে 6 টাকা হওয়ার কথা, সেখানে 30 টাকা সুদ দিয়েছে, তবে নিশ্চয়ই 5 বছর জন্য টাকাটা ধার নেওয়া হয়েছিল। অপশন সি। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। 3 জনে একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হতো? তাহলে প্রথমে আমরা কাজের পরিমাণটা ধরে নিচ্ছি 30 ইউনিট। আমি এইভাবে লিখি সাধারণত, তোমরা না দেখে থাকলে পুরো চ্যাপ্টারটা আমি অলরেডি কভার করেছি, তোমরা দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তাহলে এ যদি 10 দিনে কাজ করে তাহলে ডেইলি কাজ করবে 3 ইউনিট, আর বি যদি 15 দিনে কাজটি শেষ করে তাহলে ডেইলি কাজ করে 2 ইউনিট। এবার দেখো এ প্রথমে 4 দিন কাজ করেছে, তাহলে নিশ্চয়ই 12 ইউনিট কাজ হয়ে গেছে। এরপরে বি একা আবার 5 দিন কাজ করেছে, তো বি তো এক দিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে নিশ্চয়ই 10 ইউনিট কাজ করবে। তাহলে 22 ইউনিট কাজ কমপ্লিট। এখনও পড়ে আছে 8 ইউনিট কাজ। এই 8 ইউনিট কাজ যেটুকু বাকি থাকলো সেটা সি 8 দিনে শেষ করে। তার মানে সি ডেইলি 1 ইউনিট করে কাজ করবে, তাহলে আমরা সেটাও পেয়ে গেলাম যে সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। তাহলে 3 জনে মিলে একসাথে 3 + 1 + 2 অর্থাৎ 6 ইউনিট কাজ করবে। তাহলে 3 জন একত্রে একদিনে 6 ইউনিট কাজ করে। টোটাল ইউনিট আমরা ধরেছিলাম 30 ইউনিট কাজ। তাহলে নিশ্চয়ই 3 জনে যদি একসাথে কাজ করে তাহলে 5 দিনে কাজটা শেষ হতো। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? এটা একদমই সমানুপাতের মতো ব্যাপার। তার মানে আমরা বলতে পারি প্রথম 1/3 = 1/6 সমান 1/9 চতুর্থটা জানি না x। তাহলে আমরা জানি প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ হয়, তাহলে 1/3 আর x গুণ করলে পাবো আমরা x/3, আর বাকি দুটো গুণ করলে পাচ্ছি 1/54। 3 দিয়ে 54 কেটে নিই 18, তাহলে x এর ভ্যালু 1/18, অর্থাৎ চতুর্থ ভগ্নাংশটি হচ্ছে 1/18। অপশন বি। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? আচ্ছা, 60 লিটার মিশ্রণ, তার মধ্যে 80% জল, তাহলে 60 লিটারের মধ্যে 80% কত হয়? 60 × 80/100 করলে 48, তাহলে 48 লিটার জল আর 12 লিটার হচ্ছে ডেটল। এবারে দেখো সেই মিশ্রণে কতটা ডেটল মেশালে 75% জল থাকবে। 75% থাকা মানে নিশ্চয়ই 4 ভাগের মধ্যে 3 ভাগ জল থাকা আর 1 ভাগ হচ্ছে ডেটল। তাহলে এটা যদি 3 ভাগ হয় তাহলে এটাকে 1 ভাগ করতে গেলে নিশ্চয়ই আমাকে এটা 16 করতে হবে, তবে এটা 16 এর 3 গুণ হবে 48, তাহলে নিশ্চয়ই 4 লিটার জল অ্যাড করতে হবে, তবেই তো 48 আর 16 মানে 3:1 অনুপাতে থাকবে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ জল থাকবে আর 1 ভাগ ডেটল। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর, মানে 16 করার জন্য 4 লিটার মেশাতে হচ্ছে ডেটল। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? এটা যারা একটু অঙ্ক প্র্যাকটিস এগুলো করেছো তারা নিশ্চয়ই অঙ্ক করার কোনো প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে, কারণ এটা দেখেই বোঝা যায় যে 100 হলে 10% হলে সেটা 110 হয়, আর আরেকবার 10% দিলে সেটা 121 হয়ে যায়, মানে 10%ই এটার উত্তর হবে। অপশন বি। তোমরা চাইলে চক্রবৃদ্ধির ফর্মুলা দিয়েও ট্রাই করে দেখে নিতে পারো। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে?
আচ্ছা, দূরত্ব যদি সমান থাকে তাহলে নিশ্চয়ই সময়ের সঙ্গে গতিবেগটা নিশ্চয়ই ব্যস্ত অনুপাতে থাকবে, কারণ সময় যত বেশি লাগবে নিশ্চয়ই গতিবেগ তত কম। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা সমাধান করে নিই। প্রথমে যদি 100 হয় সময়, পরে 80 হয়েছে, তাহলে গতিবেগটা নিশ্চয়ই প্রথমে 80 থাকলে পরে 100 করতে হবে। তাহলে 80-তে 100 করা মানে 20 বৃদ্ধি হওয়া। তাহলে 80-তে যদি আমাকে 20 বৃদ্ধি করতে হয় তাহলে 100-তে কত বৃদ্ধি করতে হবে? তাহলে 20 4 25%, তাহলে 25% বৃদ্ধি করতে হবে। আচ্ছা, আমি তোমাদের আরেকটু মনে করিয়ে দিই, তোমরা অনেক সময় এই ধরনের অঙ্ক করেছো যে এ এর বেতন বি এর তুলনায় 20% কম, তাহলে বি এর বেতন এ এর তুলনায় কত পার্সেন্ট বেশি, ব্যাপারটা একই। আবার অনেক সময় এমন অঙ্ক করেছে কয়লার দাম 20% হ্রাস পেয়েছে, তাহলে খরচ একই রাখতে ব্যবহার কতটা বৃদ্ধি পাবো, সেটাও ওই একই অঙ্ক। যাক, এরকম প্রচুর অঙ্ক আছে। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরির বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে? এখানে আমরা M1 D1 সমান M2 D2 করবো, কারণ কাজের যে পরিমাণটা সেটা দেখো দুই ক্ষেত্রে সমান 10,000, তাহলে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথম ক্ষেত্রে ছিল 45 জন 12 দিন সময়, পরের ক্ষেত্রে যে কতজন আমরা জানি না, কিন্তু আমরা 9 দিনে শেষ করব। তাহলে 9 দিয়ে 45 কেটে দিই 5, তাহলে 12 5 60 দিন উত্তর। কিন্তু এখানে একটু লক্ষ্য রাখবে যে আরও অতিরিক্ত কতজন, তাহলে 45 জন লোক তো ছিলই, এখন 60 জন মানে 15 জন অতিরিক্ত, অপশন ডি। ভুল করে কেউ এখানে 60 উত্তর দিয়ে আসবে না। নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই 60 উত্তর দিয়ে এসছো, কারণ আমি ওই ধরনের ভুল অনেকবার করেছি। এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যবসা শুরু করেছে এ, তাহলে এর যে টাকাটা 2250 সেই টাকাটা 12 মাসেই কেটেছে। আর আমরা এটাও জানি মূলধনটা যত মাস খাটে সেটা আমরা গুণ করে নিই, তাহলে এটার সাথে আমরা 12 গুণ করব। কিন্তু পরের ক্ষেত্রে 2700 টাকা কত মাস সেটা আমরা জানি না, সেটা আমরা এক্স গুণ করে দিলাম। এটা সমান হবে লভ্যাংশের অনুপাতের সঙ্গে, কারণ মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। তাহলে এটাকে একটু বাই আকারে করে নিই, তাহলে একটু আমাদের কাটাকাটি করতে একটু সুবিধা হবে। তাহলে নিশ্চয়ই এরকম একটা আকার পাবো। একটু শূন্যগুলো কেটে নিচ্ছি প্রথমে, এরপরে আমরা 2 দিয়ে 12 কেটে দিই 6, 6 দিয়ে 270 কেটে নিই, 6 4 24 3, তাহলে 45 হয়। আর 45-এর বুঝি 5 গুণ 225, 5 গুণ, তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম 5 মাস। তাহলে এক্সের মান পেলাম 5, তার মানে বি এর যে টাকাটা ছিল 2700 টাকা সেটা 5 মাস খেটেছে, কিন্তু আমাদের উত্তর সেটা চাইনি। আমাদের উত্তর চেয়েছে ব্যবসা শুরু করার কত সময় পরে। তাহলে বি এর টাকাটা যেহেতু 5 মাস খেটেছে, তার মানে নিশ্চয়ই 7 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর। এক চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরের এ চা 150 টাকা পার কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর মিশ্রিত চা 200 টাকা পার কেজি দরে যদি তিনি বিক্রি করেন, লাভ কত? আচ্ছা, প্রথমে ধরে নিচ্ছি 2:5 অনুপাত যেহেতু, তাহলে প্রথমটা 2 কেজি, পরেরটা 5 কেজি। তাহলে প্রথমে 250 টাকা যদি 2 কেজি মেশানো হয় তাহলে সেটার দাম হবে 500 টাকা। আর 150 কেজি যেটা ছিল সেটা যদি 5 কেজি করা হয় তাহলে 150 × 5 পাবো আমরা 750 টাকা। টোটালে পাচ্ছি 1250 টাকা। কত কেজির দাম? 7 কেজির দাম। এবার এইটা বিক্রি করা হচ্ছে 200 টাকা পার কেজি, তাহলে 7 কেজি বিক্রি করা হচ্ছে 1400 টাকাতে। আচ্ছা, আমরা 1 কেজি করতে গেলে আমরা কারণ দেখতে পাচ্ছি 1 কেজি করতে গেলে এটা ভগ্নাংশ আসতো, সেজন্য আমরা 7 কেজি ধরে নিয়ে অঙ্কটা করি। তাহলে এরকম ভাবতে পারি যে 1250 টাকায় চা কিনে সেটা 1400 টাকায় বিক্রি করা হচ্ছে, লাভ কত হলো? 150 টাকা। কত টাকাতে? 1250 টাকাতে। তাহলে 1250 টাকাতে 150 টাকা লাভ, 100 টাকাতে কত? শূন্য কেটে দিই, 25 5
এটা 4, 5 দিয়ে 15 কেটে নিই 3, তাহলে 4 3 12%, অপশন বি। সরলীকরণ। আচ্ছা, এই অঙ্কে আমাদের প্রতিটা রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটাকে একটু লঘিষ্ঠ আকার অর্থাৎ মিশ্র করণীয় আকার দিতে হবে। যেমন রুট 20, এটাকে আমরা লিখতে পারি 2√5, কারণ 5 4 20 হয়। 1125 হয় 225 গুণ 5, তাহলে 225-এর বর্গমূল হচ্ছে কত? 15√5। মাইনাস 567, এটাকে যদি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো 81 × 7, তার মানে 9√7। একইভাবে পরেরটা থেকে পাবো, এবারে দেখো প্রথমটাতে পাচ্ছি 2√5 আর 15√5, যোগ করলে পাবো 17√5 মাইনাস 9√7, আর নিচেও পাবো 17√5 প্লাস 9√7, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি আকারটা পেয়ে গেছে। তাহলে 17√5 আর 9√7 এখানে আমাদের a আর b। তাহলে আমরা পাবো 17√5-এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 9√7-এর স্কোয়ার। 17 স্কোয়ার হচ্ছে 289 × 5 মাইনাস 81 × 7। আচ্ছা, এটা যদি আমরা একটু বিয়োগ করে নিই তাহলে আমরা লাস্ট ডিজিটটা দেখতে যে 5 নং 45, সেখানে 5 আর এখানে 7, বিয়োগ করলে শেষে 8 আসার কথা। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, নিশ্চয়ই অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর হবে। তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তার মানে তৃতীয়টাই সম্ভবত সবচেয়ে ছোট। তো আমরা একটু দেখে নিই, গড় যেহেতু 80 তাহলে সমষ্টি নিশ্চয়ই 340 তিনটি সংখ্যার, এটাতে কোনো সন্দেহ নেই। তাহলে দেখো তৃতীয় সংখ্যাটা আমরা যদি ধরে নিই x, তাহলে দ্বিতীয়টা নিশ্চয়ই হবে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তার মানে 3x - 10, আর প্রথম সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দ্বিতীয়টা হচ্ছে 3x - 10, এর দ্বিগুণ কত? 6x - 20, এর চেয়ে 10 বেশি। আচ্ছা, সব কটা যদি আমরা যোগ করে দিই তাহলে নিশ্চয়ই হওয়ার কথা 380 × 3 মানে 240। এখানে যদি একটু সমাধান করে নাও, 10গুলো কেটে যাবে, তাহলে 6 3 9 একে 10x, 20টা এই পাশে গেলে 260, তাহলে 10x = 260, এক্সের ভ্যালু আসবে 26। আর নিঃসন্দেহে এটাই সবচেয়ে ছোট সংখ্যা হবে, তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর। তো আমরা সব অঙ্কগুলো সমাধান করে ফেললাম, একটু হয়তো স্পিডে বলেছি, তোমাদের অসুবিধা হলে তোমরা একটু রিপিট করে দেখে নিও, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের পরীক্ষায় তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো অঙ্কে বিশেষ করে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।